मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। টানা তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রীর শপথ নিলেন মোদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। রাজনৈতিক প্রভাবেই 16 বছর হোমিও বোর্ডের চেয়ারম্যান স্বীকার করলেন দিলীপ কুমার। সাংগঠনিক ব্যবস্থার আশ্বাস আওয়ামী লীগের। কাল আশ্রম প্রকল্পের পঞ্চম ধাপের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 18,000-এরও বেশি পরিবার পাবেন জমি ও ঘর। স্থগিত হওয়া 19 উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থকদের জয় জয়কার। ভোলা লালমোহনে এক বিএনপি নেতার জয়। That's a tremendous comeback. Pakistan didn't have a lot to chase. এবং 120 রানও করতে পারল না পাকিস্তান। মর্যাদার লড়াইয়ে দুর্দান্ত জয় ভারতের। রাতে সাউথ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যা দিকে নয়াদিল্লির রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীকে শপথ পড়ান ভারতীয় রাষ্ট্রপ্রধান দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রায় 8,000 অতিথি। লুৎফর কবিরের রিপোর্টে থাকছে বিস্তারিত। শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিতে রোববার সন্ধ্যা 7টার দিকে কালো গাড়ি চেপে রাষ্ট্রপতির ভবনে ঢুকেন নরেন্দ্র মোদী। সেখানে প্রবেশের সঙ্গে সঙ্গেই তার দিকে চোখ যায় প্রায় 8,000 অতিথির। কিছুক্ষণ পরই ওঠেন মঞ্চে, নেমে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। স্থানীয় সময় সন্ধ্যা 7:23 দিকে প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে টানা তৃতীয় মেয়াদে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। করতালিতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও অনেকে। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। এর মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার নজির গড়লেন নরেন্দ্র মোদী। মোদীর পর শপথ নেন তার দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিকরা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তৃতীয় মেয়াদের নতুন মন্ত্রিসভার 72 জন সদস্য শপথ নিয়েছেন। এর মধ্যে 30 জন ক্যাবিনেট মন্ত্রী, 5 জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং 36 জন প্রতিমন্ত্রী। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রবি ও সোমবার এই 2 দিন রাষ্ট্রপতি ভবনের আশপাশে ঘোষণা করা হয়েছে নো ফ্লাই জোন। মোতায়েন করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবারের লোকসভা নির্বাচনে 292টি আসনে জয় পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে 233টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এনডিএ সরকার গড়লেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের নির্বাচনে তৃতীয়বার জয় পেয়ে হ্যাট্রিক করলেন নরেন্দ্র মোদী। একজন চা বিক্রেতা থেকে ভারতের প্রধানমন্ত্রীর এ যাত্রা যেন হার মানায় রূপকথাকেও। বিশ্ব রাজনৈতিক অঙ্গনে নিজেই নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আফরিন মোয়ের রিপোর্ট। उन ताकतों को परास्त करने के लिए है जो भारत को कमजोर करना चाहती है। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির রাজনীতিতে অন্যতম আলোচিত ব্যক্তি, যিনি টানা তৃতীয়বার বসতে যাচ্ছেন ক্ষমতায়। চা বিক্রেতা থেকে ভারতের প্রধানমন্ত্রী, তার যাত্রা হার মানায় রূপকথাকেও। শক্তিশালী নেতৃত্ব এবং আত্মবিশ্বাস তাকে বিশ্বের শক্তিধর নেতাদের কাতারে নিয়ে গেছে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের সরকার প্রধান মোদী এখন পশ্চিমা বিশ্বের কাছে কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব। নরেন্দ্র মোদী জি কা
दुनिया के सबसे मजबूत नेता का हार्दिक स्वागत है। গুজরাটের মেহসানা জেলায় 1950 সালের 17 সেপ্টেম্বর জন্ম নেওয়া মোদি 6 ভাই বোনের মধ্যে তৃতীয়। ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াইয়ে ভাদনগর রেল স্টেশনে বাবার দোকানে চা বিক্রি করেছেন, পাশাপাশি চালিয়ে গেছেন পড়াশোনাও। গুজরাট ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ করেন তিনি। 1970 সালে নাম লেখান বিজেপির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর মধ্য দিয়ে শুরু হয় তার রাজনৈতিক ক্যারিয়ার। 1980 সালে বিজেপি গুজরাটে যোগ দেওয়ার আগে আরএসএস এ প্রশিক্ষিত প্রচারক হিসেবে বহু বছর কাজ করেন। 2001 সালে ভূমিকম্পে গুজরাটে 20,000 মানুষের প্রাণহানির ঘটনায় ক্ষমতা ছাড়েন পূর্বসূরিরা। এ সময় গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মোদি। এর 1 বছরের মাথায় গুজরাটে হিন্দু মুসলিম দাঙ্গায় আঙুল উঠে মোদির দিকেই। ভারত জুড়ে তার পদত্যাগের দাবি উঠলে সরে দাঁড়ান তিনি। এরপর 2002 থেকে 14 পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় ছিলেন মোদি। 2014 সালের মে মাসে বিপুল ভোটে ভারতের 16তম প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি। এরপর থেকে দেশটির ভার তার কাঁধেই। 18তম লোকসভা নির্বাচনে জয় পেয়ে হ্যাট্রিক করা এ রাষ্ট্রপ্রধান বিশ্ব রাজনীতিতে ভারতের উত্থানের কারিগর। আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতেও মোদির ভূমিকা পেয়েছে ব্যাপক সাফল্য। তবে রাজনীতির একদম শীর্ষে মোদির আরোহণ বিস্মিত করে অনেককে। গুজরাট দাঙ্গার কারণে মোদি প্রধানমন্ত্রী হতে পারবেন না, সমালোচকদের এমন মন্তব্যের দাঁত ভাঙা জবাবও দিয়েছেন ভারতের এই রাষ্ট্রনায়ক। ওই দাঙ্গার পর নরেন্দ্র মোদিকে আন্তর্জাতিক সম্প্রদায় বর্জন করে, ভিসা বন্ধ করে দেয় মার্কিন প্রশাসন, সম্পর্ক ছিন্ন করে ব্রিটেনও। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বদলেছে সেই পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ক্ষমতায় আসার পর থেকে ভাগ্য সহায় থেকেছে মোদির। দেশের অবকাঠামো উন্নয়ন, স্বচ্ছ ও আধুনিক ভারত গড়তে তার উল্লেখযোগ্য পদক্ষেপ, সেই সঙ্গে দেশের পররাষ্ট্র নীতিকেও করেছেন আরও শক্তিশালী। বিশেষ করে জাপান, অস্ট্রেলিয়া, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করে বিশ্ব রাজনীতিতে দাপিয়ে বেড়াচ্ছেন মোদি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি বিষয়ে আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি সফরের দ্বিতীয় দিন স্থানীয় সময় বিকেল 4:30টায় প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসস্থলে সৌজন্য সাক্ষাতে আসেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিন তোবগে। এ সময় প্রধানমন্ত্রী জানান, ভুটান থেকে ভারতের ভূখণ্ড দিয়ে বিদ্যুৎ রফতানির জন্য একটি ত্রিপক্ষীয় চুক্তি প্রয়োজন এবং বিষয়টি এরই মধ্যে ভারতের নজরে আনা হয়েছে। এর আগে বিজেপির বৈশ্যান নেতা লালকৃষ্ণ আদবানির সঙ্গে তার বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন শেখ হাসিনা। বৈঠকে দুই নেতা ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেন। হোমিওপ্যাথি বোর্ডকে ব্যবহার করে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য করে থাকলে তদন্ত সাপেক্ষে ডাক্তার দিলীপ রায়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিত্ত বৈভবের মালিক হওয়ার কোনো সুযোগ নেই। এদিকে রাজনৈতিক প্রভাবে 16 বছর চেয়ারম্যান পদে আছেন বলেও স্বীকার করেছেন দিলীপ কুমার রায়। টিআইবি বলছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ফখরুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। আমার যে সাফল্যগুলি, এটা রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে। আমাদের পলিটিক্যাল মন্ত্রীগুলি আওয়ামী লীগ ছিল বলেই হয়েছে। চেয়ারম্যান তো অটো হয়ে গেছে, এটা হওয়া লাগে না। একটা প্রতিষ্ঠানে তো একবার দুইবারে বেশি দেয় না। আমি ভাগ্যবান। রাজনৈতিক প্রভাবেই টানা 5 দফায় 15 বছর বোর্ড চেয়ারম্যান হয়ে একচেটিয়া দুর্নীতি অনিয়ম করে গেছেন ডাক্তার দিলীপ কুমার রায়। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে 46 বছর বয়সী ডাক্তার শহীদুল ইসলামকে পরীক্ষা নিয়ন্ত্রক পদে চাকরি দিয়েছেন, নিজ নামে মেডিকেল কলেজ করেছেন। বোর্ডের সহকারী রেজিস্ট্রার বানিয়েছেন নিজ ভাতিজা অমিত রায়কে। আরেক ভাতিজা ডাক্তার প্রদীপ রায়কে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও করেছেন নিজ কলেজের উপাধ্যক্ষ। একদিনও হাসপাতালে না গিয়ে বোর্ড চেয়ারম্যান থাকাকালীন বেতন তুলেছেন হোমিও মেডিকেল কলেজের আরএমও হিসেবে। মহানগর আওয়ামী লীগ যেহেতু করি, সবকিছু মিলেই তো। তবে আমাকে ধরার মতন আমার কোনো দুর্নীতি, আমার কোনো স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, কাউকে ভয় দেখাইছি, আমার ব্যবহারটাই তো মানুষের কাছে আমি জনপ্রিয়। এই সব একটা বর্ণাঢ্য। আমি মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট
দায়িত্বটা পাওয়ার আশা করি। অনিয়মের সঙ্গে সমান তালে হেঁটেছেন রাজনীতির পথেও। তার স্বপ্ন এখন রাজনীতিতে এগিয়ে যাওয়ার। তিনি তার পদ পদবি এবং রাজনৈতিক পরিচয় দিয়ে তিনি হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান হয়েছেন। ওনার অনিয়ম পাহাড় সমান, হোমিওপ্যাথিক একটা ধ্বংসের দ্বার প্রান্তে, খাদের কিনারায় দাঁড়ায় আছে। পাওয়ার অপব্যবহার করে আজকে সে বারবারই বোর্ডের চেয়ারম্যান। দিলীপ রায় রাজনৈতিক প্রভাব দেখিয়ে কোনো অনিয়ম করে থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কিন্তু এখনো তো সে বহাল তবিতে আছে। আমাদের সহসভাপতি সেও যদি কোনো অনিয়মের সাথে জড়িত থাকে, যেটা সরকারিভাবে নেওয়া দরকার সেটা সরকারিভাবে নেবে। আর এগুলা পাবলিক নোটিশে আসবে, হ্যাঁ, যে আমাদের ইমেজকে ক্ষুণ্ণ করছে, তাহলে আমরা এই ব্যাপারে আমাদের ফোরামে আলোচনা করে আমাদের হাই কমান্ড যাদের আছে আমাদের ওদের সাথে আলোচনা করে অবশ্যই ব্যবস্থা নেব। দুর্নীতি অনিয়মে সিদ্ধহস্ত ডাক্তার দিলীপ কুমার রায় পাহাড়সম সম্পদ গড়েছেন হোমিও বোর্ডকে ব্যবহার করে। এইসব সম্পদ অর্জনে অনিয়ম থাকলে দুদকের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক। বিশেষ করে রাজনৈতিক প্রভাব, দলীয় রাজনৈতিক প্রভাব এখানে একটা মুখ্য ভূমিকা পালন করেছে। পুরো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে এক ধরনের জিম্মি করে এই ঘটনাগুলো ঘটেছে। এবং এই ক্ষেত্রে যেহেতু দলীয় রাজনৈতিক প্রভাবের একটা সুনির্দিষ্ট তথ্য আছে, সেই কারণেই দুদক এটা এভাবে বিষয়টি নিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে ব্যর্থ হয়েছে কিনা, ঘাটতি সৃষ্টি করেছে কিনা, সেটাও কিন্তু দুদকেরও এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য দায়বদ্ধ বলে আমরা মনে করি। দিলীপ কুমার রায়ের হাত থেকে হোমিওপ্যাথি বোর্ডকে রক্ষা করতে এখনই উদ্যোগ নেওয়ার দাবি হোমিওপ্যাথি সংশ্লিষ্টরা। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সাবেক আইজিপি বেনজুরের স্ত্রী ও কন্যারাও দুদকের তলবে নির্ধারিত সময়ে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেছেন। নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় আগামী 24 জুন তাদের পুনরায় তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মাজহারুল ইসলাম রিপোর্ট। একসময়ের প্রতাপশালী কর্মকর্তা বেনজির এখন নেতিবাচক খবরের শিরোনাম। একটা সময় সাবেক আইজিপির ক্ষমতার দাপটে ভীত সন্ত্রস্ত থাকত অন্যরা। সেখানে অবৈধ সম্পত্তি অর্জনের দায়ে তিনি এখন দুদকের জালে। দুদক বলছে, অনুসন্ধানের অংশ হিসাবে বেনজির এবং তার স্ত্রী সন্তানদের সংস্থাটিতে তলব করা হলেও কেউই নির্ধারিত সময়ে হাজির হননি। সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন তারা। নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় আগামী 23 ও 24 জুন পুনরায় তাদেরকে তলব করেছে সংস্থাটি। সময় বৃদ্ধিকে অনুসন্ধান কার্যক্রমের অংশ বলছেন দুদক সচিব। অনেক সময় যখন কোনো ব্যক্তি উপস্থিত না হন, এটি কিন্তু পরবর্তী একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। সব কেসের মতো এই কেসও তাই করা হয়েছে। এদিকে সময় চেয়ে আবেদনের কথা জানেন না খোদ কমিশনাররা। বেনজিরের সম্পত্তি অনুসন্ধানের কাজ নিয়ে গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলছেন দুদক কর্তৃপক্ষ। সাবেক আইজিপির অবৈধ সম্পত্তির অনুসন্ধান শেষ করে যথাসময়ে তার বিচার হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন সিয়াম হোসেনকে সঙ্গে নিয়ে কলকাতার খাল থেকে হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। তবে ওই হাড়গোড় এমপি আনারের কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় নৃশংসভাবে খুন হন গেল মাসে। এই হত্যাকাণ্ডের পর তার মরদেহ উদ্ধারে নড়েচড়ে বসে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী। দফায় দফায় চলে অনুসন্ধান। দুই দেশের গোয়েন্দা বাহিনী মিলে চালায় যৌথ তল্লাশি। প্রথম দফায় গেল 28 মে কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে দেহাবশেষ খুঁজে পায় গোয়েন্দা পুলিশ। এরপর নেপাল থেকে গ্রেপ্তার করা হয় হত্যাকাণ্ডের অন্যতম আসামি সিয়ামকে। তাকে ভারতে আনার পর রোববার দেহাংশ উদ্ধার অভিযান চালানো হয়। কলকাতা পুলিশের সিআইডির নেতৃত্বে তল্লাশি চালানো হয় ভাঙড়ের সাতুলিয়া এলাকায় বাগজোলা খালে। এ অভিযানে উদ্ধার করা হয় বেশ কিছু হাড়। সিয়ামের দাবি এগুলো এমপি আনারেরই দেহের হাড়। তবে কলকাতা পুলিশ জানিয়েছে ফরেনসিক পরীক্ষা করার পরই নিশ্চিত করা হবে এ হাড় এমপি আনারের কিনা। আনার হত্যাকাণ্ডের উদ্দেশ্যে অপহরণের মামলায় ঝিনাইদহ থেকে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার আদালতে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গেল 12 মে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতা যান এমপি আনার। 14 মে থেকে নিখোঁজ হন তিনি। এর কয়েকদিন পর আইনশৃঙ্খলা বাহিনী জানায় কলকাতায় তাকে হত্যা করা হয়েছে। মাহমুদ হাসান,
দেশ টিভি, ঢাকা। শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত দেশ গড়ার লক্ষ্যে 18,500-এরও বেশি পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প 2-এর পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এতে মোট 43,39,520 জন পুনর্বাসিত হতে যাচ্ছে। এবারে হস্তান্তরের মধ্য দিয়ে দেশের 58টি জেলায় শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত থাকবে। আশ্রয়ণ প্রকল্পের প্রস্তুতি নিয়ে লালমনিরহাট থেকে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল মোহনা। ক্যামেরায় ছিলেন সজীব হাসান। এখন আর আসমানিদের নড়বড়ে পাখির বাসায় থাকতে হয় না। আসমানিদের এখন নিজস্ব ঠিকানা আছে, যেমন আছে শেফালি বেগমের। তারা যদি আমার সহযোগিতা করছে, আমাকে ঘর বাড়ি দিচ্ছে, কারেন্ট দিচ্ছে, কারেন্টের মিটার দিচ্ছে, কল দিচ্ছে, পানি খাইতেছি, ধন্যবাদ দিতে চাইছো। টুনাটুনির সংসার শুরু করতে নেই বয়সের কোনো বাধা। নিজের জমিতে লাগানো শাক লতা পাতাতেই হয়ে যায় 3 বেলার খাবার। প্রধানমন্ত্রীকে আমরা খুবই দোয়া করি, প্রধানমন্ত্রী আল্লাহ তাক ভালো করুক, সার দীর্ঘযোগী হোক। জায়গা জমি পাচ্ছি, এতদিন ঘর ছিল না, প্রধানমন্ত্রী ডাঙ্গারে দান করছে শেখ হাসিনা। ভাগ্যের চাকা বদলাতে গিয়ে নিজেই হন দুর্ভাগ্যের শিকার, হারান 2টি পা। রেল লাইনের পথে পথে ভিক্ষে করে কাটাতো জীবন। জীবনে আসার আলো হয়ে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প। পেয়ে যান 2 কক্ষ বিশিষ্ট ঘর। আফসোস করতাম তো আমার একটা যদি বাড়ি থাকতো তাহলে ভালো হইতো, এখন থাকার জায়গা নাই। এখন আল্লাহর রহমতে জায়গা পাইছি। এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে থাকার জায়গা দিছে, মাথা গোজার জায়গা দিছে, এতে আমি অনেক খুশি। 1997 সাল থেকে শুরু হওয়া আশ্রয়ণ প্রকল্প ঘর বাঁধার স্বপ্ন দেখায় লাখো ভূমিহীন গৃহহীন মানুষকে। আশ্রয়ণ প্রকল্প 2-এর পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে জমি ও ঘর হস্তান্তর করা হবে 18,566টি পরিবারকে। আগামী 11ই জুন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাট, ভোলা ও কক্সবাজারের 3 উপজেলার আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন করবেন। এই পর্যায়ে দেশের পুনর্বাসিত উপজেলার সংখ্যা 70। এতে দেশে মোট 43,39,520 জন পুনর্বাসিত হতে যাচ্ছেন। আর শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত জেলার সংখ্যা হবে 58টি। লালমনিরহাট জেলার কালীগঞ্জের মহিষামুড়ির আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখা যায় সুবিধাবঞ্চিত মানুষের নতুন ঘরে ওঠার তোড়জোড়। এ জেলায় 1,282টি ঘর হস্তান্তর করা হবে। যাদের মাথার উপর কোনো ছায়া নেই তারাই হয়তো জানে এই পৃথিবী কতটা নিষ্ঠুর বেঁচে থাকার জন্য। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ফলে লাখো ভূমিহীন গৃহহীন মানুষ পেয়েছে মাথা গোজার শেষ সম্বল। তাই তো নিজের মনের মাধুরী মিশিয়ে সাজাচ্ছেন নিজের স্বপ্নের বাড়ি, যা ছিল অনেকের কাছে কল্পনাতীত। লালমনিরহাট থেকে জান্নাতুল মোহনা, দেশ টিভি। সবজি বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, সবজির বাজারের সবশেষ কি পরিস্থিতি রয়েছে, দাম দর কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জেসিকা, নারায়ণগঞ্জের আজকেও কিন্তু বাজারগুলোতে সবজির দাম গত সপ্তাহ থেকে ঊর্ধ্বমুখী। প্রায় বলা যায় প্রতিটি শাক এবং সবজিতেই কিন্তু সবজির দাম কয়েক গুণ বেড়েছে। আজকে কিন্তু কাঁচামরিচ এই নারায়ণগঞ্জের যে বাজার, সেই বাজারে কিন্তু বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা, আলু বিক্রি হচ্ছে 48 টাকা কেজি। তো প্রতিটি পণ্যতেই এই যে পণ্যগুলোর কথা বললাম সেগুলো কিন্তু গত সপ্তাহে আরো 5 থেকে 7 টাকা কম ছিল, আজকে কিন্তু অনেকটাই বেশি। আমি আছি এখন নারায়ণগঞ্জের যে কেন্দ্রীয় দিগুবাবুর বাজার, এই বাজারে আছি। এখান থেকেই মূলত নারায়ণগঞ্জের যে ছোট ছোট পাড়া মহল্লা এবং মধ্য যে ভুগি যে বাজারগুলো আছে সেই বাজারে পণ্য যায়। ফলে এখান থেকে যারা ক্রয় করে নিয়ে যান তারা পাইকারি আড়ত থেকে এই সবজি কিনে নিয়ে খুচরা বাজারে বিক্রি করেন। আজকের বাজারের একটি হিসেব যদি আপনাকে বলি তাহলে বলতে হয় করলা বিক্রি হচ্ছে 40 টাকা, এছাড়া পটল বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে, যেটি ভটবটি সেটি 60 টাকা, চিচিঙ্গা 40 টাকা, সিঙ্গা 30 টাকা, লাউ 25 টাকা এবং মিষ্টি কুমড় কিন্তু 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো এমন আসলে এই সবজিগুলো কিন্তু গতকালকে 7 থেকে 8 টাকা কম ছিল, আজকে কিন্তু এই দাম কিন্তু বেড়েছে। আমরা যারা ব্যবসায়ী তাদের সঙ্গে কথা বলেছি, জানতে চেয়েছি কেন সবজির দাম এত বাড়ছে। তারা যেটি বলছেন যে সামনে আসলে ঈদুল
আজহা এবং এ কারণে যে পণ্যবাহী যানবাহনগুলো রয়েছে সেগুলো গরু আনার কারণে ব্যস্ত হয়ে গেছে এবং পরিবহন খরচ অনেক বেড়ে যাওয়ার কারণে এখন কিন্তু সবজির দামও বেড়েছে এবং এই সবজির দাম আগামী কয়েকদিন কিন্তু আরও বাড়বে এমনটা কিন্তু তারা জানিয়েছেন। এছাড়া এর সাথে আরেকটি বিষয় যুক্ত করেছেন যে এই যে বাজারের সড়ক, সেই সড়কে দোকান বসানোর কারণে অনেককে চাঁদা দিতে হয়, ফলে সেটিও কিন্তু এই সবজিতে এসে যুক্ত হচ্ছে। আর নারায়ণগঞ্জের এই বড় বাজার থেকে যখন এই সবজিগুলো ছোট বাজারগুলোতে যায় সেখানে কিন্তু দাম আরও বেশি হয়ে যায়, ফলে এই প্রভাব আসলে ভোক্তাদের কাছে পড়ে। আপনি জানেন নারায়ণগঞ্জ শিল্প একটি অঞ্চল, এখানে অনেক মধ্য এবং নিম্নার মানুষ থাকে, বিশেষ করে পোশাক কারখানার শ্রমিকরা কাজ করেন। তো এই জিনিসপত্রের দাম যদি আস্তে আস্তে বাড়তে থাকে এটি কিন্তু ভোক্তাদের জন্য অনেকটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে এবং ভোক্তা জানিয়েছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যদি এটি মনিটরিং করে তাহলে হয়তো বাজার দর অনেকটা কমে আসতে পারে। তো এই ছিল আমার কাছে আজকের নারায়ণগঞ্জের বাজার দরের সবশেষ পরিস্থিতি। বিল্লাল, ধন্যবাদ আপনাকে সবজির বাজার দর আমাদের জানাবার জন্য। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত 19টি উপজেলার ভোট গ্রহণ রোববার অনুষ্ঠিত হয়েছে। 19টি উপজেলার ফলে দেখা গেছে জয়ী প্রার্থীদের 18 জনই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। শুধু ভোলার লালমোহনে এক বিএনপি নেতা জয় পেয়েছেন। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন দেবাশ্রী বড়ুয়া। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্থগিত হওয়া দুর্গত এলাকার 20টি উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে শেষ মুহূর্তে বাঘাইছড়ি নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলে 19টি উপজেলায় ভোটের মধ্য দিয়ে এই ভোটের সমাপ্তি হয়। বরিশালের গৌরনদী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন মোহাম্মদ মনির হোসেন মিয়া। তিনি গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি। আঘইলঝাড়ায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক যতীন্দ্রনাথ মিস্ত্রি। বাগেরহাটের শরণখোলায় জয়ী হয়েছেন রায়হান উদ্দিন শান্ত। মংলায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের হাওলাদার। মোরেলগঞ্জ উপজেলায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ লিয়াকত আলী খান। ঝালকাঠির রাজাপুরে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিলন মাহমুদ। জেলার কাঠালিয়ায় জয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল হক। এদিকে পটুয়াখালী সদরে জেলা যুবলীগের সাবেক সদস্য মোহাম্মদ রেজাউল করিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পটুয়াখালীর মির্জাগঞ্জে চেয়ারম্যান পদে তৃতীয়বারের মতো কাপ পিরিচ প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ আবু বকর। দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা কাউসার আমিন হাওলাদার। অন্যদিকে ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি নেতা আক্তারুজ্জামান জয়ী হয়েছেন। লালমোহনে বিএনপির 2টি কমিটির মধ্যে একটি কমিটির সাধারণ সম্পাদক পদে আছেন আক্তারুজ্জামান। অপরদিকে ভোলার তজুমুদ্দিনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান। এছাড়াও খুলনার পাইকগাছা, ডুমুরিয়া, কয়রা এবং কাঠালিয়ায় জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।